তো হাই গাইস, কি অবস্থা তোমাদের? আজ আমরা এক্সপ্লেন করব মিশন ইউজার ফ্যামিলির এপিসোড নাম্বার 3। তো চলো আর দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে যাব। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার এনিমি ফ্যানকে পাঠিয়ে দাও, নাহলে কিন্তু মারমু। তো গত পর্ব আমরা দেখেছিলাম যে আসানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পরে আসানে তার টোপলা টাপলা নিয়ে হিরোকাওয়াদের বাসায় চলে আসে, যেটাতে হিরোকাওয়া মোটেই রাজি হচ্ছিল না, কিন্তু তার বোনের কথা ভেবে সে সেটাতে রাজি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা আসানাকে খুব খারাপ একটা অবস্থার ভেতরে দেখতে পাই এবং আসানের সামনে একজন অজানা ব্যক্তি সুমিকে আটকে রেখেছিল এবং সে অজানা লোকটা আসানাকে বলে, তুমি কত দুর্বল, একটা মেয়েকেই তুমি শুধু বাঁচাতে পারছো না। এটার পর সুমি আসানাকে বলে, আসানে প্লিজ আমাকে বাঁচাও। এবং এরপরই আমরা দেখতে পাই যে আসানে তার ঘুম থেকে উঠে যায়। মূলত আসানে এসব এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখতেছিল। এরপর আসানে তার গত পর্বে কি কি হয়েছিল সেই সব নিয়েই ভাবে। এটার পর যখন আসানে বিছানা থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই তার পাটা ইউজোগরের ফ্যামিলির ড্রাইভার পেটের উপর পড়ে যায়, যেটাতে সেই পেটটা প্রচন্ড পরিমাণ রেগে যায় এবং আসানেকে কামড়াতে শুরু করে। সেই কামড় খেয়ে আসানে এতটা চিল্লায় যে ইউজোগরের ফ্যামিলির প্রায় সকল মেম্বারই সে আওয়াজটা শুনতে পায়, এমনকি মিসুমের কানেও সে আওয়াজটা যায়। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই যে সুমি আসানেরকে ব্যান্ডেজ করে দিচ্ছে। এরপর সুমি সেই পেটটাকে কোলে নিয়ে তাকে আদর করতে শুরু করে, যেটাতে আসানে অনেক অবাক হয়ে যায় এবং সুমিকে বলে, তুমি এই পেটটার অত কাছাকাছি যেও না, এ তোমাকেও কামড় দিয়ে দিবে। যেটা শুনে সুমি বলে, না এটা তো কখনোই হতে পারে না, এ তো খুবই কিউট একটা বিড়াল। কিন্তু এরপর আমরা দেখতে পাই কিউট না ছাই বিড়ালটা আসানের দিকে এমন ভাবে চেয়েছিল যেন সে এক্ষুনি তাকে কামড়ে ফাতা ফাতা করে দেবে। এরপর এখানে সিন শিফট হয় এবং পরের সিনে আমরা দেখতে পাই যে আসানে হুতাওয়ার কাছে গিয়েছে এবং তাকে যে বলছে, দয়া করে একটু আমাকে স্ট্রঙ্গার বানিয়ে দাও না। যেটা শুনে হুতাওয়া বলে, আমরা তোমাকে ধীরে ধীরে ট্রেনের মাধ্যমে স্ট্রং করব, একদিনে তুমি কখনোই অতটা স্ট্রং হতে পারবা না। যেটা শুনে আসানে ভাবতে থাকে, সুমি আমাকে এই জন্যই বিয়ে করার জন্য বেঁচেছে, কারণ আমি যাতে তাকে সারা জীবন প্রোটেক্ট করতে পারি। এরপর আসানে এসব নিয়ে আরো অনেক বেশি ভাবতে থাকে, কিন্তু তখনই হুতাওয়া আসানেকে লাটিমের মতো এক হাত দিয়ে ঘোরাতে শুরু করে এবং বলে, আমি যখন 6 বছরের ছিলাম তখন থেকে আমাকে মিশনে পাঠানো হয় এবং তুমি তো কেবলমাত্র শুরু করছো, তাই মানো বা না মানো তোমার এটাতে টাইম লাগবেই। এভাবে ঘোরাতে ঘোরাতে এক সময় হুতাওয়া আসানেকে একটা চেয়ারে বসিয়ে দেয় এবং আবার বলতে শুরু করে, তোমাকে তোমার ইমোশনের উপর কন্ট্রোল আনতে হবে, একদিনে কখনোই কোনো কিছু সম্ভব না। তবে তোমার জন্য একটা ট্রেনিং ঠিক করা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে ওয়াল আউট ট্রেনিং, তাহলে তুমি কি সেটা করতে চাও? যেটা শুনে আসানে বলে, হ্যাঁ অবশ্যই। তখন হুতাওয়া আবার বলতে শুরু করে, এই ট্রেনিং এর কিছু কন্ডিশন আছে এবং সেই কন্ডিশন গুলো আমি তোমাকে তখন বলবো যখন ট্রেনিং তোমার স্টার্ট হবে এবং এই ট্রেনিংটা 1 মাস পরে শুরু হবে এবং ততদিন পর্যন্ত তোমাকে এখানে থেকে কিছু না কিছু শিখতে হবে। হুতাওয়া আরো বলে, তোমাকে এই ট্রেনিং শেখার জন্য আমাদের বাড়িতে আরো 1 মাস থাকতে হবে। যেটা শুনে আসানের এটা খুব একটা বড় কিছু মনে হয় না এবং সে বলে, এটা তো খুব সহজ, এটা আমি এমনি করে ফেলতে পারবো। এসব বলে যখন আসানে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই যে আসানের পায়ের নিচের ফ্লোরের একটা অংশ ভেঙে যায় এবং সেটাতে আসানে পড়ে যেতে লাগে, কিন্তু আসানে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় এবং আমরা দেখতে পাই যে সেই ফ্লোরের নিচে অনেকগুলো স্টিলের কাঁটা ছিল এবং বাই চান্স যদি আসানে সেখানে পড়তো তাহলে তার খুব খারাপ একটা অবস্থা হয়ে যেত। এটার পর হুতাওয়া বলতে শুরু করে, সরি আসানে, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের এই বাড়িটা কোনো মিশনের থেকে কম কিছু না, তাই একটু সাবধানে থেকো এবং হয়তোবা তুমি এটাও জানো না যে আমাদের এই বাড়িতে কোথায় কোথায় কোন জায়গায় কি কি লাগানো আছে। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যেখানে আসানে খুব মজা নিয়ে ঘুমাইতেছিল। এরপর তখনই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে, যেটাতে আসানে খুব একটা বেশি পাত্তা দেয় না, কিন্তু আমরা দেখতে পাই অ্যালার্মের সাথে টাইমার লাগানো ছিল এবং সেই টাইমার শেষ হওয়ার সাথে সাথেই সেখানে একটা বোম ব্লাস্ট হয়ে যায় এবং আসানে কোনো রকমে নিজের জান বাঁচিয়ে সেই রুম থেকে বের হতে পারে। কিন্তু যখন নিজের জান বাঁচিয়ে আসানে দৌড়াইতেছিল তখন জায়গায় জায়গায় ফিট করে রাখা ফাঁদগুলা আসানের উপর অ্যাটাক করতে শুরু করে, যেটাতে আসানের প্রচন্ড আহত হয় এবং কোনো রকমে আসানে খুব খারাপ অবস্থার সাথে নিজের ডাইনিং টেবিলে চলে আসে। যেটার পর সুমি আসানের গায়ে থাকা ধুলাবালি গুলা মুছে দিতে শুরু করে এবং একই সাথে বললে, আসানে তোমার এরকম অবস্থা আমি দেখতে পাইতেছি না, আমার তো অনেক ভয় হয় যেন তুমি আবার এই ট্রেনিং এর মাধ্যমে মরে না যাও। তখনই ক্যাঙ্গো নিজের রূপ বদলিয়ে তাদের পেছনে এসে যোগ মারতে শুরু করে এবং বলে, তাহলে চলো অন্তিম সংস্কারের কাজ শুরু করি। কিন্তু এসব কথা আমাদের সুমির মোটেও পছন্দ হয় না এবং সে তখনই সেখানে তাকে পুঁতে রেখে দেয়। তখন আসানে সুমিকে প্রশ্ন করে, তুমি এত হাই সিকিউরিটির ভেতরে কিভাবে থাকো? যেটাতে শিয়ন তাকে বলে, আসলে সুমির ঘরে কোনো সিকিউরিটি রাখা হয় না এবং তুমি হয়তো বা জানো না এই সকল সিকিউরিটি একটা কম্পিউটারের মাধ্যমে প্রসেস করা হয়, এটা আমাদের এই ফ্যামিলির একটা নিয়ম। খাবার খাওয়ার মাঝে আসানে খেয়াল করে যে তার পেটে অনেক পরিমাণ ব্যথা করতেছিল, তখন
শিয়ন তাকে বলে যে এখানে সকল খাবারে কিছু কিছু করে বিষ মিশিয়ে রাখা হয়েছে এবং এটা আমরা এজন্য করি যাতে তুমি পুরোপুরিভাবে স্ট্রং হয়ে যাও। কিন্তু বিষের প্রভাব আসানে নিতে পারে না এবং তার টয়লেট চলে আসে এবং সে সেখানে থেকে টয়লেটের দিকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে আসানের টয়লেটটা কোনো রকমই খুলতে পারছিল না, কারণ সেখানে হাই সিকিউরিটি রাখা হয়েছিল। আসানা তখন সেখানে আবল তাবল পাসওয়ার্ড দিতে শুরু করে। তখন শিয়ন তাকে বলে এটা এভাবে খুলবে না, এটার পাসওয়ার্ড প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হয়। সুমি তখন আসানের হেল্প করার জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু হুতাওয়া তাকে আটকে দেয় এবং বলে তোমার সেখানে যাওয়া উচিত হবে না, কারণ তাকে নিজে তো কিছু শিখতে হবে। এরপর আমরা দেখতে পাই যখন টাইম বম অ্যালার্ম গুলো বাজে তখন সেখানকার মেম্বার গুলো নিজ নিজ স্টাইলে সেসব থামায়। কিন্তু আসানে আজও দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই তার বোম আজও ফেটে গেছে এবং তাদের সবার ফ্রিজে খাবার নেওয়ার সিস্টেমটাও আলাদা রকম, কারণ তাদের ফ্রিজের চারপাশে অনেকগুলো লেজার বিল লাগানো আছে, যেটাতে টাচ হওয়ার সাথে সাথে সেখানে অনেক অটো অ্যাটাক হতে শুরু করে এবং সেখানকার সবাই নিজ নিজ স্টাইলে সেসব লেজারের হাত থেকে বেঁচে সেই খাবারগুলো নেয়। কিন্তু আসানে যখন সে ফ্রিজে খাবার নিতে যায় তখন তার হাতটা লেজারের সাথে টাচ হয়ে যায় এবং সে ফ্রিজের অ্যালার্মটা বেজে যায়, তার উপর ফায়ার করা হয়, কিন্তু আসানে কোনো রকমে সেটা থেকে বেঁচে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই আসানাকে শুটিং শেখানো হচ্ছে, কিন্তু শুট করার সময় সেটার ঝাঁকুনিতে আসানে উল্টো দূরে গিয়ে পড়ে যায় এবং আমাদেরকে এই ট্রেনিং এর নাম বলা হয় মার্কসম্যানশিপ। এরপরের দিনে আমরা আবারও তাদেরকে ডাইনিং টেবিলে দেখতে পাই, যেখানে আবারও আসানের খাবারে কিছুটা বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, যেটা খাওয়ার পর তার আবারও টয়লেট আসে এবং সে আবার টয়লেটের দিকে দৌড় দেয়, কিন্তু টয়লেটে গিয়ে কোনোভাবেই সে টয়লেটের দরজাটা খুলতে পারতেছিল না এবং আমাদেরকে বলা হয় যে এটার নাম হলো আনঅ্যাড্রেস অ্যাবিলিটি। এরপর আসানা যখন শাওয়ার করতে যায় তখনই খুব জোরে তার উপর পানি পড়তে শুরু করে এবং এর নাম দেওয়া হয় অ্যাকিউরিটি। এরপর আমাদেরকে স্কুলের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আসানে খুবই খারাপ অবস্থায় আছে। এরপর তার বন্ধুরা এসে তাকে বলে আসানে তুমি কি ঠিক আছো? যেটাতে আসানে বলে হ্যাঁ ঠিক আছি আমি, কিন্তু আসলে আসানে একটা 30 কেজি ওজনের টি শার্ট পরেছিল, তাই তার অবস্থা কিছুটা এরকম ছিল। এরপর সিন আবার শিফট হয় এবং আমরা দেখতে পাই সুমি কোনো একটা কাজ করতে করতে আবারও ঘুমিয়ে পড়েছিল। তখনই সেখানে আসানে আসে এবং ভাবে এ আমার জন্য কত খাটছে, আমারও খুবই তাড়াতাড়ি স্ট্রং হতে হবে এবং তাকে প্রোটেক্ট করতে হবে এবং এসব ভেবে রাতের বেলাতে সে শুটিং প্র্যাকটিস করার জন্য বের হয়ে আসে। সেখানে এসে সে 4-5টা ফায়ার করে, কিন্তু সে সকলগুলোই মিস হয়ে যায়, কারণ তার নিশানা ছিল একটা রিমোট এবং রিমোট খুবই ছোট হওয়ার কারণে সে সেটাকে ভালোভাবে নোটিস করতে পারতেছিল না। এসবের পর আসানে ভাবে যতক্ষণ না পর্যন্ত আমি এই নিশানাটাকে লাগাতে পারছি ততক্ষণ পর্যন্ত টিভি অন হবে না, তাই আমাকে কিছু একটা করতেই হবে। তখনই সেখানে সুমি আসে এবং আসানেকে বলে তুমি অনেকক্ষণ যাবত ট্রেনিং করছো, চলো একটা ব্রেক নেওয়া যাক। এরপর আমরা দেখতে পাই সুমি এবং আসানে একসাথে বসে চা খাইতেছে। তখন সুমি বলে তোমার আমার জন্য এতটা খাটাখাটি করা উচিত না, যেটাতে আসানে বলে তুমি এসব কি বলছো? এরপর সুমি তার ছোটবেলার একটা কাহিনী বলতে শুরু করে, যেখানে সে তার ভাই হিরোকার সাথে স্কুল যাচ্ছিল, কিন্তু তখনই তার সাথে আসানে দেখা হয় এবং সুমি তাকে গুড মর্নিং বলে, যেটা শুনে আসানেও কিছুটা এরকম ভাবে গুড মর্নিং বলে। এরপর আমাদেরকে সুমি যখন জুনিয়র স্কুল ছিল দেখানো হয়, যেখানে সুমির সাদা চুলের জন্য তাকে অনেকে ট্রোল করতো। একদিন তো তার ক্লাসমেটরা তাকে ধরে একটা ফাঁকা রুমেই নিয়ে গেছিল এবং বলেছিল যে তোমার চুলটা কাটতে হবে, কিন্তু তখনই সেখানে আসানে চলে আসে এবং সে মেয়েটার হাত থেকে কেজিটা কেড়ে নেয় এন্ড নিজের চুলি কাটতে শুরু করে দেয়। এসব দেখে সেখানে যতগুলো মেয়ে ছিল তারা সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর সে তার চুল কাটা বন্ধ করে দেয় এবং সে মিচুমিকে বলে এসব যদি আর একবার ঘটে তাহলে তুমি আমাকে জানাবা, আমি তাদের সকলকে একদম মেরে ফেলবো। যেটার পরই মিচুমি তাকে পছন্দ করতে শুরু করে। এরপর আমাদেরকে তার পরের দিনে সিন দেখানো হয়, যেখানে আজানের সকাল সকালে ঘুম থেকে উঠে যায় এবং সে ক্লোকটাকেও থামিয়ে দেয়। এরপর সে সেখানে থাকা অনেকগুলো ফাঁদ থেকেও নিজেকে খুব সহজে বাঁচিয়ে নিয়ে চলে যায় ডাইনিং টেবিলে। আর আজ আজানে সে টিভিতে ফায়ার করে টিভিকে তো অন করে দিয়েছে, কিন্তু সে জানতো না যে কিভাবে চ্যানেলগুলো চেঞ্জ করতে হয়। তখন সিন্ধু তাকে বোঝায় যে তোমাকে সেই বাটনে ফায়ার করতে হবে যে চ্যানেল তুমি দেখতে চাও। এরপরে সেখানে শিয়ন চলে আসে এবং বলে যে আসানের ডাটা পারফরমেন্স পাওয়া গেছে। তখন আসানে গিয়ে শিয়নকে প্রশ্ন করে যে সিনজু ভাই কেন সবসময় এটার ভেতর বসে থাকে। তখন শিয়ন তাকে বলে যে সে সেখানে বসে থাকে কারণ সে একটা কামচোর এবং খুবই অলস, তাই সে সেখান থেকে বের হতে চায় না। যেটা শুনে সিনজু বলে ওঠে এমন একজন আমাকে কামচোর বলতেছে যে নিজে সারাদিন নিজের রুমে বসে থাকে। সিনজু আরো কিছু বলতে যাবে, কিন্তু শিয়ন এসে তার ডাস্টবিনের ঢাকনাটা আটকে দিয়ে সেখানে বসে পড়ে, যার ফলে সিনজু আর কিছু বলতে পারে না। আসানা যখন চলে যায় তখন শিয়ন সেখান থেকে ওঠে এবং সিনজু বাইরে চলে আসে এবং বলে ছেলেটার ভেতরে আসলে ট্যালেন্ট আছে। অন্যদিকে আসানে তার হাত ধোয়ার জন্য অসময় ছিল, কিন্তু যখন সে হাত ধুতে যাবে তখন সে দেখে তার হাতের খুবই খারাপ অবস্থা। এরপরে আমরা দেখতে পাই যে ক্যাঙ্গো আজ থালি বাসন ধোয়নি, তার জন্য তাকে শাস্তি স্বরূপ হুতাওয়া তাকে দিয়ে তার সকল কাজ করিয়ে নিচ্ছে। তারা যখন যাচ্ছিল তখন তারা দেখতে পায় যে নানাও আসানের ট্রেনিং করাইতেছে, যেটা দেখে ক্যাঙ্গো সেখানে যাওয়ার ট্রাই করে, কিন্তু হুতাওয়া তাকে এক লাফ
লাথি মেরে থামাইয়া দেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে এই সকল ট্রেনিং গুলো আসানের কাছে ইজি হয়ে যাইতেছিল। এভাবেই সে খুব সহজে ফাঁদগুলো এড়িয়ে ডাইনিং টেবিলে চলে আসে এবং খাবার খেতে শুরু করে। কিন্তু প্রতিদিনের মতো আজও খাবারে বিষ মিশে থাকার কারণে আবারও তার টয়লেট আসে এবং সে টয়লেটের দিকে দৌড় দেয় এবং আবারও দেখা যায় যে সে সেই লকটা কোনোভাবে খুলতে পারতেছে না। এভাবে দেখতে দেখতে 3 সপ্তাহ সেখানে কেটে যায় আসানের, কিন্তু সে এখনো পর্যন্ত সেই টয়লেটের দরজা খুলতে পারে না, যেটা থেকে সুমিত কান্নাকাটি শুরু করে দেয়। অন্যদিকে বিষের প্রভাবে আমাদের আসানে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই ট্রিটমেন্টের জন্য তাকে নানাওয়ের হসপিটালে নিয়ে যাওয়া হয়। আসানাকে চেক করার পর নানাও বলে আসানে ঠিকই আছে, শুধু তাকে কিছু রেস্ট করতে হবে। যেটা শুনে আসানে বলে না, আমি রেস্ট করতে পারবো না কিছুদিন, আমাকে আরো অনেক বেশি ট্রেনিং করতে হবে এবং ইউজুকার ফ্যামিলির একজন মেম্বার হতে হবে। কিন্তু তখনই হুতোবা কিছু একটা টের পেয়ে আসানের স্কিন ধরে টান দেয় এবং আমরা দেখতে পাই যে যেটা স্কিন লাগানো ছিল সেটা হলো আসানের নকল স্কিন। মূলত আসানের অতিরিক্ত ট্রেনিং এর ফলে আসানের খুবই খারাপ একটা অবস্থা হয়েছিল। এরপর হুতোবা বলতে শুরু করে যে শিন আমাদের কাছে এতদিন যে ডেটা পাঠিয়েছে সেই সকল কিছুই মিথ্যা ছিল এবং শুটিং করার সময় শিন তোমাকে সাহায্য করেছে, আর নানার ট্রিটমেন্টের জন্য তো তুমি বেঁচে আছো, তাহলে তুমি কবে মরে যেতে, আর এই যে নকল স্কিন সেটা তুমি ক্যাঙ্গর থেকে নিয়েছো। তখন হুতোবা নানাকে বলে আমি তোমাদের থেকে এটা এক্সপেক্ট করিনি। তখন নানা তাকে বলে এটা আমাদের কোনো দোষ নেই, আসানাই তো আমাদের পেছনে পড়েছিল এবং তাড়াতাড়ি তাকে স্ট্রং হতে হবে এসব দাবি নিয়ে আমাদেরকে যা দিয়ে মারতেছিল। তখন হুতোবা তাকে বলে এত তাড়াহুড়ো করার কিছু নেই, এমন কিছু করো না যাতে তোমার জীবনটাই চলে যায়। এটার পর হুতোবা আসানাকে একটা বই দেয় যেটার নাম হয় এলিমেন্টারি কোড ব্রেকিং এবং বলে যতক্ষণ না তুমি রিকভার হয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি এটা পড়তে পারো। সেই রুম থেকে বেরিয়ে এসে হুতাওয়া একটা ভিডিও প্লে দেখে, যেটাতে দেখা যায় যে হুতাওয়া তার বোন সুমিকে একটা বলের মতো করে ঘুরাইতেছিল, যেটাতে সুমি অনেক মজাও পাইতেছিল। তখন সে ভাবতে শুরু করে আমার এমন মনে হচ্ছে যেন আসানেই মিসুমির ভালো প্রেড করতে পারবে। এরপর আমাদেরকে পুরো ইউজুকার ফ্যামিলি ফটো দেখানো হয়, যেটাতে তাদের মায়ের ছবি ভালোভাবে দেখানো হয়নি। এরপর সিন আবার শিফট হয় এবং সেখানে আমরা দেখতে পাই ফাইনালি আমাদের মেইন ক্যারেক্টার কোন রকমে সেই বাথরুমের দরজাটা খুলতে পেরেছে, যেটা দেখে পুরো ফ্যামিলি খুশি হয় এবং তাকে চিয়ার করতে শুরু করে। চিয়ার করার শেষে হঠাৎই আসানের হাতে থাকা আন্ডিটা জল করতে শুরু করে, যেটা থেকে হুতাওয়া হাসে এবং বলে যে আসানে তুমি কি জানো এটার মানে কি? এটার মানে হলো এই হাউস তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং তুমি আজ থেকে ইউজুকার ফ্যামিলির একজন মেম্বার, আর পরের মাস থেকে তোমাকে আরো কড়া ট্রেনিং দেওয়া হবে, তাই রেডি হয়ে যাও। এবং এরপরে আমরা দেখতে পাই শিনজো তার ট্রেনিং করানোর জন্য 100 কেজি টি শার্ট নিয়ে এসেছিল, যেটা দেখে আসানে তো অবাক হয়ে যায়। এর সাথে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি তাদেরকে ধরে আমাকে মারমু, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিতেছি, টাটা।